আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি রয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই হামলায় খামেনি সহ তার মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েল ও মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছে 108 জন। এছাড়া 24টি প্রদেশে নিহত হয়েছেন 201 জন। এ বিষয়ে আরও বিস্তারিত জানব। বার্তাকক্ষ থেকে এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদুর, আপনাকে স্বাগত। শুরুতে যদি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু প্রসঙ্গটা দিয়েই শুরু করতে চাই, খামেনির মৃত্যুর পরে ইরানের শাসন ব্যবস্থায় আসলে কি পরিবর্তন আসবেন, সরকার আসলে কারা নিয়ন্ত্রণ করবেন, এই ব্যাপারে আসলে কি তথ্য জানা গেল? পরিস্থিতি হলো যে এই ধরনের হামলা চালিয়ে কখনো শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, কারণ একটি বিপ্লবের মধ্য দিয়ে ইরানি জাতি গড়ে উঠেছে। 1979 সালের যে বিপ্লবের পর একটি প্রজাতন্ত্রে ফিরে এসেছে রেজা পাহলভির যে অভিশংসন হয়, অর্থাৎ তার পতন হয়। তারপর থেকে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে সেটা আসলে একজন ব্যক্তিকেন্দ্রিক নয়, এটা একটি ছাতার মতো বিস্তৃত এর পটভূমি। অর্থাৎ এখানে প্রধান যিনি সর্বোচ্চ ধর্মনেতা থাকেন, এর পাশে গার্ডিয়ান কাউন্সিল আছে, এর পাশে আইআরজিসি আছে। সব কিছু মিলে একটি বিপ্লবী সরকারকে, বিপ্লবী কাঠামোকে, বিপ্লবী শাসন ব্যবস্থাকে কোনো হামলা চালিয়ে বা কোনো ব্যক্তিকে খুন করে এটি সম্ভব হয় না। এটি মূলত ইসরায়েলি একটি প্রচণ্ড আকাঙ্ক্ষা থেকে যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িয়ে পড়েছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র যে 1979 থেকে 81 সাল পর্যন্ত তাদের এম্বাসিতে প্রায় 440 দিন যে আমেরিকান কূটনীতিকরা একরকম আটক ছিলেন, যে অপমানিত বোধ করেছিল আমেরিকা, তার একটি প্রতিশোধ তারা ধারাবাহিকভাবে নিয়ে আসছে। তারই একটি অংশ হিসেবে সবশেষে এই হামলা। এখন আমরা দেখছি যে একটা আলোচনা চলছিল, এর মধ্যেই বড় রকমের হামলা হয়ে গেল। আলোচনার শিডিউল অনুযায়ী আগামীকাল অস্ট্রিয়ার ভিয়েনাতে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে পরমাণু শক্তি সংস্থাও অংশগ্রহণ করার কথা ছিল। ঠিক এর মধ্যেই এই হামলাটা হলো। এর একটা বড় কারণ হলো যে যত বেশি চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র তেহরানের উপরে, যে শুধু পরমাণু কর্মসূচি নয়, পরমাণু কর্মসূচির পাশাপাশি রয়েছে এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তি সক্ষমতা কমিয়ে নেওয়া, এর পাশাপাশি রয়েছে পুরো রিজিম চেঞ্জ। সবশেষ হামলার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মূলত জনগণের আকাঙ্ক্ষা, অর্থাৎ ইরানি কথিত জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন শাসন ব্যবস্থা ইরানে এস্টাবলিশ করতে চান। সব কিছু মিলিয়ে এই দীর্ঘ সময় যে আলোচনাটা হয়েছিল সেটি আসলে একটি ভোগাস ছিল, এটি একটি আইওয়াশ ছিল। এবং সবশেষ বলা হচ্ছিল যে এই হামলার পরিকল্পনা 1 সপ্তাহ আগেই নির্ধারিত হয়েছিল, কখন মারা হবে, কোথায় মারা হবে এবং কাকে কাকে আক্রান্ত করা হবে, সেই শিডিউলও তৈরি করা ছিল। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এটি একটি পরিকল্পিত হামলা, যেটি ইরানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে ইরানের এখন রিটালিয়েশন শুরু হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে, ইরান এখন ভাবছে যে যেহেতু তারা আক্রান্ত হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা ছড়িয়ে যাক, যাতে অন্যান্য মুসলিম কান্ট্রি যেগুলোতে আমেরিকার বেজ রয়েছে তারা যেন অস্থিরতায় ভোগে এবং তারা যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চাপ দেয় যাতে এই যে অস্থিরতা সেটাকে দ্রুত প্রশমিত করা যায়। এখন ইরান যে কাজটি করছে সেটি হলো তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং সামরিক সক্ষমতা দেখাচ্ছে। একটি বড় ধাক্কা খেয়েছে বটে, এর আগেও এই ধাক্কা গত জুনে আমেরিকার কাছ থেকে ইসরায়েল। জাহিদ, একটি বিষয় একটু জানতে চাই, এই যে রিটালিয়েশনের কথা যে বলছিলেন, তো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘাঁটিতে আরো হামলার ঘোষণা তো ইরান দিয়েছে, তো সেক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে? প্রতিরোধ ব্যবস্থা যে ইরান কথা বলছে প্রতিরোধ করার, তো তারা আসলে তাদের থেকে সামরিক কি পদক্ষেপ আসলে তারা নিতে পারে? প্রচণ্ডভাবে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া আছে, সেই কারণে ইরানের অর্থনীতি খুবই নাজুক এবং বিশেষ করে মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে, মুদ্রার দরপতন হয়েছে। সে কারণে সাধারণ মানুষের একটা নাভিশ্বাস আছে এবং সেই কারণেই ইরানি জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ। কিন্তু ইরানি যে শাসন কাঠামো, বিপ্লবী শাসন ব্যবস্থা, ধর্মীয় প্রশাসনের অধীনে তাদের দৈনন্দিন জীবন, সেক্ষেত্রে তাদের কোনো অনীহা নেই। সব কিছু মিলিয়ে রিজিম চেঞ্জ এইভাবে হয় না বলে বিশেষজ্ঞরা বলছেন। আমরাও যেটা দেখতে পাচ্ছি যে ইরানের ইতিমধ্যেই অন্তর্বর্তী প্রশাসনের কাঠামো দিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের কাজ করে যাচ্ছে এবং এটা অনেকটাও তাদের কাছেও ছিল যে হয়তোবা বড় ধরনের হামলা হবে এবং সেই হামলার প্রেক্ষাপটে ইরান কি করতে হবে, কি করা দরকার, সেটা ইরানও আগেভাগেই প্রস্তুত করে রেখেছিল।
এখন ইসরায়েলে বিভিন্ন জায়গায় হামলার সবশেষ ঘোষণা যা দিচ্ছে ইরানের সেনাবাহিনী, তাতে মনে করা হচ্ছে যে ইরান খুব অল্পতেই থামবে না এবং সামনের এই যে অস্থিরতাটা এটা চলমান থাকবে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব জায়গাতে বিমান চলাচল একরকম নাজুক অবস্থা চলে গেছে। এই বিপর্যস্ত অবস্থার কারণে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্যের পাশাপাশি অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গাতেও এই অস্থিরতা ছড়িয়ে পড়বে। আরেকটি বিষয় হলো যে ইরানের পাশে এখন পর্যন্ত সরাসরি দাঁড়ানোর মতো কোনো শক্তি আমরা দেখিনি, তবে রাশিয়া, চীন পরোক্ষভাবে মৌখিকভাবে সংলাপের কথা বলেছে, যুদ্ধ বন্ধের কথা বলেছে। এর বাইরে তেমন কোনো কিছু করার সুযোগ হয়নি। ইরান এখন এর আগে যেটা করতো, তারা প্রক্সি ওয়ার করতো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে তাদের ছায়াযুদ্ধ পরিচালিত হতো। তাদের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো ছিল, যেমন হিজবুল্লাহ ছিল, যেমন ইরাকে ছিল আনসারুল্লাহ। এরকম বড় বড় জায়গাতে এক পাশে এই পাশে হামাস, হুথিরা ছিলেন ইয়েমেনে। এই শক্তিগুলো যখন দুর্বল হয়ে এসেছে তখন ইরানের যুদ্ধটা আসলে ঘাড়ের উপর পড়ে গেছে। এখন ইরান একমাত্র শক্তি যারা সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এবং যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ফলে এখন পুরো যুদ্ধটা ইরানের একার বহন করতে হচ্ছে এবং সামনে এই যুদ্ধটা ইরান হয়তো বা চাইবে আরও ছড়িয়ে পড়ুক। তবে আরেকটা বাস্তবতা হলো, যখন একটি বড় ধাক্কা একটা রাষ্ট্র খেয়ে যায় তখন পরবর্তী যারা শাসক গোষ্ঠীর নেতৃত্বে আসেন তারা চান যে একটি স্থিতিশীলতা ফিরে আসুক, তারা আরেকটু শ্বাস নেওয়ার জায়গা খুঁজে পাক এবং একটি জনগণকে নিয়ে একটি স্থিতিশীলতার দিকে দেশটা এগিয়ে যাক। হয়তোবা সে কারণে হতে পারে যে আয়াতুল্লাহ খামেনি যেরকম অনড় ছিলেন, পরবর্তী নেতৃত্ব হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও দিতে পারেন এবং ছাড় দিয়ে একটা নেগোসিয়েশনের জায়গায় হয়তোবা আসতে পারেন বলে আমরা মনে করছি। জাহিদুর, এই যে খামেনিকে হত্যা করা হলো, তারপরে তার মরদেহ কোথায় নেওয়া হচ্ছে তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে ইসরায়েল। তো এটি কি মোসাদের সক্ষমতার একটি শক্তিশালী প্রমাণ কিনা? একই সাথে ইরানের ভেতরে কি বিশ্বাসঘাতকদের শক্তিশালী অবস্থানও এই বিষয়টি প্রমাণ করে? একটা বিষয় লক্ষণীয় যে বিগত সময়ে আমরা দেখেছি, যখন গত জুনে হামলা হয়েছিল ইরানে, তখন কারা কারা মারা গেছেন ইসরায়েল কিন্তু তাদের নাম উল্লেখ করেছিল। এমনকি সাম্প্রতিক চলমান যুদ্ধে যে গাজায় যখন বিভিন্ন হামাসের নেতা মৃত্যুবরণ করেন অথবা হত্যা করা হয়, তখনও কিন্তু ইসরায়েল তাদের নাম ঘোষণা করে এবং এক্ষেত্রে প্রায় শতভাগ নামগুলো নিশ্চিত হয়। হয়তোবা কিছুদিন পরে তারা স্বীকার করেন, কিন্তু আসলে তাদের টার্গেট যে কতটা সূক্ষ্ম এবং নির্ভুল তার প্রমাণ আরেকবার দিল ইসরায়েল। এবং যেটা হয়তোবা ইসরায়েল আগে বলছে সেটা হয়তোবা রাষ্ট্রীয় কিছু বিষয় থাকে, অভ্যন্তরীণ শৃঙ্খলার স্বার্থে হয়তোবা ইরান সেই কথাগুলো সবসময় বলবে না, কিন্তু হয়তোবা সেগুলো ঘটছে বলে আমাদের আসলে ধরে নিতে হয়, কারণ অতীত অভিজ্ঞতা আমাদের সেটাই বলছে। তবে একটা বিষয় আপনি খেয়াল করবেন, যখন খামেনির মৃত্যু নিশ্চিত করলো রাষ্ট্রীয়ভাবে, এরপরে কিন্তু ইরানি সেনাবাহিনী আক্রমণটাকে আরও বেশি তীব্র করেছে। এর মধ্যে তেল আবিবে বলা হচ্ছে যে মিসাইলের ঝাঁক ছুটে যাচ্ছে এবং আরেকটা টার্গেট হলো যে ইসরায়েলের দক্ষিণ অংশ, সেটা ইরানের মোটামুটি সহজ লক্ষ্য, কারণ ভৌগোলিকভাবে সেটা ইরান থেকে খুব কাছাকাছি হয়। এর বাইরে মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় একজন মারা গেছেন। সেখানে ভালো রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাহরাইনে হামলা হয়েছে, সেখানে মার্কিন ফিফথ ফ্লিট রয়েছে, সেখানেও হামলা হয়েছে। অর্থাৎ হামলা থেকে সরে আসছে না। আর যদি বলেন যে খামেনির মরদেহ সৎকারের আয়োজনটা কী হবে, আমরা জানি যে এই ধরনের ইস্যুতে মরদেহটাকে সংরক্ষণ করে রাখা হয়, খুব অতি দ্রুত সৎকারের চেষ্টায় না গিয়ে একটা সময়ের অপেক্ষা করা হয়। সেই সময়ে হয়তো বা রাষ্ট্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী একটা বড় সময়, অর্থাৎ আমি মনে করি যে এখন পর্যন্ত যা অভিজ্ঞতা বলছে, সাম্প্রতিক যে উত্তেজনা এটা কমে না আসার আগ পর্যন্ত খামেনির দাফন কাফনের বিষয়টা হয়তো বা রাষ্ট্রীয়ভাবে আয়োজন নাও হতে পারে। তবে এটাও ঠিক যে মোসাদের সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা হয়ে গেল এই খামেনিকে একেবারে ঘোষণা করে টার্গেট কিলিংয়ের একটি দৃষ্টান্ত স্থাপন করে। জি,
জাহিদ, ইরানের আসলে বর্তমান যে পরিস্থিতি, দেশটি তো এমনিতেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে তীব্র ইনফ্লেশনের মধ্যে রয়েছে, তা বাদে বিভিন্ন তাদের সামাজিক সমস্যা ছিল, এর মধ্যে এখন সার্বভৌমত্বের একটা প্রশ্ন আসছে। তো ইরানের বর্তমান যে দেশের অবস্থা, সেটি আন্তর্জাতিক অঙ্গনেও এই সমস্যাটার প্রভাব নিশ্চয়ই পড়বে। জি, আমরা জানি যে ইরান এমন একটা জায়গায় রয়েছে যে তারা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহৎ একটা শক্তি হিসেবে আফটার সৌদি আরব। এখন যদি ইরানের এই ধরনের অস্থিরতাটা প্রলম্বিত হয়, তাহলে এর প্রভাব অবশ্যই মধ্যপ্রাচ্য তো পড়বেই, মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য দেশও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইরান যদি হরমুজ প্রণালী যদি আটকে দেয়, আপনি জানেন যে এটি একটি বিশ্বের অন্যতম প্রধান জলপথ, যেটি বাণিজ্যিক জাহাজের জন্য একটি সহজ যাত্রাপথ। এটা একরকম কন্ট্রোলে আছে ইরানের, সেটি যদি থাকে তাহলে বাণিজ্যে ইতিমধ্যেই এর প্রভাব পড়া শুরু হয়ে গেছে। শুধু বাণিজ্য নয়, ইরানের যে রাজনৈতিক প্রভাব সেটিও কিন্তু কম না। কারণ একটি বড় অংশ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে যারা কিনা মনে করেন যে ইরানের যে বিপ্লবী চেতনা সেটি ধারণ করা একজন ভালো মুসলমানের কাজ। তারাও কিন্তু হয়তোবা আরও বেশি সহিংস কর্মসূচি গ্রহণ করতে পারে, বিচ্ছিন্নতাবাদী আচরণ শুরু করতে পারে। এমনকি এটা এমনও হতে পারে যে ইরানিরা যারা এই চেতনা লালন করেন, এখন আমেরিকাতে বসবাস করেন, নাগরিকত্ব নিয়েছেন, অথবা অন্য কোনোভাবে শরণার্থী হিসেবে অভিবাসিত হয়েছেন, তারা কিন্তু সেখানে আত্মঘাতীমূলক হামলা চালাতে পারেন। এর মধ্যে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি উনি বলেছেন যে এখানে অবস্থান করা সকল ইরানিরা তার কাছে অনেক বেশি প্রিয়, তারা যেন কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড না করেন। একইভাবে তিনি আবার রাষ্ট্রীয়ভাবে বলেছেন যে যাতে এখানে অবস্থান করা ইরানিরা নিরাপদ থাকেন সেটাও। আরেকটা বিষয় রয়েছে যে এখন যেহেতু প্রক্সি ওয়ারগুলো একটা জায়গায় চলে গেছে, অর্থাৎ আমি যদি বলি গাজা, ইয়েমেন, এই পাশে লেবানন, এই পাশে ইরাক, এই জায়গাগুলোতে যারা খামেনির এতদিন ধরে শিষ্যত্ব মেনে সহিংস থেকে শুরু করে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন, তারা হয়তোবা একটি বিস্ফোরিত আচরণ করতে পারেন, বিক্ষুব্ধ আচরণ করতে পারেন। সেই কারণে হয়তোবা একটি অস্থিরতার একটা ঢেউ গোটা মধ্যপ্রাচ্যকে ছড়িয়ে দিতে পারে। আরেকটি বিষয় হলো যে সৌদি আরব, তারপরে বাহরাইন, এরকম যে বিভিন্ন ইরাক, বিভিন্ন জায়গায় যে আমেরিকান বেসগুলো আছে, সেগুলো আক্রমণের পর আক্রমণ হতে থাকবে এবং এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনী অথবা তাদের ফ্যাসিলিটি কতক্ষণখানি ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের মানুষের জনজীবন, এখানকার রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা, এখানকার স্বাভাবিক রাষ্ট্রীয় কার্যক্রম। ফলে মধ্যপ্রাচ্য যদি অস্থির হয়ে যায় তাহলে এর প্রভাব সারা বিশ্বে পড়ার খুবই স্বাভাবিক। এরই মধ্যে রাশিয়া যুদ্ধ থেকে সরে আসার জন্য সব পক্ষে আহ্বান জানিয়েছেন। চীনও চেয়েছে যে মধ্যস্থতা করে এই যুদ্ধটাকে একরকম থামিয়ে দিতে, কারণ এ ধরনের ইরান যদি অস্থিরতার মধ্যে নিমজ্জিত হয়ে যায় তাহলে বিশ্বের কেউই হয়তো এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। একটা বিষয় রয়েছে যে ভেনেজুয়েলাতে কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপ করে সেখানকার প্রেসিডেন্টকে উঠিয়ে আনলেন। সেখানকার উদ্দেশ্যটা ছিল খুব সহজ, যে সেখানকার তেল তার দরকার, এবং সেটা অন্তর্বর্তী সরকার একরকম বাধ্য হয়ে সেটা রাজি হয়েছে এবং আমেরিকা তার উদ্দেশ্য সফল করেছে। কিন্তু ইরান কিন্তু সেই দেশ নয়। এখানে তেলটা খুব একটা ইম্পর্টেন্ট। এখানকার ইম্পর্টেন্ট হলো এখানকার শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, এখানকার শাসন ব্যবস্থা আসলে যে জায়গায় নিয়ে গেছে সেখানে হামলা চালিয়েও সম্ভব নয়, এবং এই ব্যবস্থাটা আসলে সারা পৃথিবীর উপরে, অস্থিরতাটা আসলে সারা পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করবে বলে আমার মনে হয়। জাহিদ, আপনাকে ধন্যবাদ।